বিরতির পর আবার ফিরে এলাম রণক্ষেত্রের সম্মুখ সমরে ভারতের সিংহ বিক্রমকে সঙ্গে নিয়ে। সরাসরি চলে যাচ্ছি গ্রুপ ক্যাপ্টেন পিকে দত্ত আপনার কাছে। মিস্টার দত্ত, স্বাগত জানাচ্ছি আপনাকে আর প্লাসে রণক্ষেত্রে। বলুন। নমস্কার সবাইকে। নমস্কার সবাইকে। উড়ি হামলার পর থেকেই জল্পনা চলছিল, দাবি উঠছিল হাত গুটিয়ে বসে থাকা যাবে না, এবং এই যে সার্জিক্যাল স্ট্রাইক ভারতীয় সেনাবাহিনী পক্ষ থেকে পরিষ্কার জানানো হচ্ছে এটি সাকসেসফুল এবং হচ্ছে খুব ডিপ রুটেড, এবং পরবর্তী সময় ভিডিও প্রকাশ করা হবে এবং সেখানে দেখানো হবে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে পাকিস্তান তরফের, অর্থাৎ জঙ্গি ঘাঁটিগুলো এবং তাদের হ্যান্ডলার্স অনেকেই কিন্তু মারা গেছেন এরকমই দাবি করা হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে ভিডিও প্রকাশ করা হবে। গোটা প্রক্রিয়ার মধ্যে আমরা যে কয়েকদিন ধরে রণক্ষেত্রে এই পর্বগুলো চালাচ্ছি, আপনি বিভিন্ন সময় কন্ট্রিবিউট করেছেন। আজকের এই ঘটনার পর আপনি কি বলবেন? নমস্কার। প্রথমেই আপনার থ্রুতে সমস্ত আমার ভারতবাসী ভাই বোন সবাইকে জানাই যে আপনাদের সহযোগিতায় আমাদের ডিফেন্স ফোর্স আজকের যা করে দেখালো এটা চিরদিন ইতিহাস হয়ে থাকবে। আর আমার ডিফেন্সের ভাইদের জানাই আমার সশ্রদ্ধ নমস্কার। এবারে আমি আগেও আপনাদের বলেছিলাম যে ওয়ার যে প্রিন্সিপাল 10টা আমাদের রয়েছে তার প্রথম আর মেইন প্রিন্সিপালটাই হলো সারপ্রাইজ। সেই সারপ্রাইজটা দিতে হবে, তার আগে আমাদের বুঝতে হবে কোথায় কখন কিভাবে আমাদের এই অ্যাকশনটা করতে হবে। এটা আমি বলেছিলাম। সেই সূত্র ধরেই বলি যে গত রাত্রিতে আপনারা সবাই জানেন যে এই অমাবস্যার ওয়ান অফ দি ডার্কেস্ট নাইট ছিল গতকাল। সেই ডার্ক নাইটের সহায়তা নিয়ে আমাদের সৈন্যরা এলওসি ক্রস করে হেলিকপ্টারের সাহায্যে প্যারাড্রপ হয়েছে। আর এপারের থেকে অন্যান্য আমাদের যারা সৈনিক তারা এলওসির ওই এরিয়াতে পাকিস্তানের সৈন্য এবং জঙ্গিদের এনগেজ করে রাখা হয়েছিল। আর এই করাতেই আমাদের যারা কমান্ডো আকাশপথে এলওসির ওপারে গিয়ে নামে, হেলিকপ্টার হোভার করে সেখান থেকে কিছু সৈনিক নেমে যায়, আবার কিছু সৈনিক স্লিদারিং করে নামে, মানে লোহার রশ্মি ধরে নেমে আসে একদম ল্যান্ডে, আবার হেলিকপ্টারের মাধ্যমেও নেমে এসেছে। আর তাদের লক্ষ্যই ছিল, যেটা ওই সার্জিক্যাল অপারেশনের লক্ষ্য মেইন, সেটা হলো কোথায় আমাকে অ্যাটাক করতে হবে, যেখানে অ্যাটাক করলে আমরা সবচেয়ে বেশি গেইন করব, এবং সেইটা করে আমাদের তরফ থেকে যাতে আমাদের কোনো চেষ্টা করতে হবে কোনো ক্ষতি না নিয়ে আমরা যাতে আবার আমাদের এলওসির এপারে চলে আসতে পারি। এটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছে প্ল্যানটা, এবং সুন্দরভাবে এক্সিকিউট করেছে আমাদের জওয়ানরা। আমি আবার তাদের সশ্রদ্ধ নমস্কার জানাই। বেশ, আমি আবারও আসবো আপনার কাছে। যেটা সার্জিক্যাল অপারেশন আমি আসছি আপনার কাছে আবারও। ডক্টর সাহা, বিরতিতে যাবার আগে আপনার কাছে যে ভবিষ্যতে পাকিস্তানের যে আভ্যন্তরীণ যে দ্বন্দ্বগুলো রয়েছে, বিভিন্ন সময় সেই দ্বন্দ্বগুলোর সাথে আমরা পরিচিত, এবার কি সেই দ্বন্দ্বের সামনে গিয়ে পাকিস্তান দাঁড়াচ্ছে? আভ্যন্তরীণ দ্বন্দ্ব পাকিস্তানের ইন্টারনাল স্কোপ যেটা সেটাকে যদি আমরা ঠিকমতো এক্সপ্লয়েট করতে পারি তাহলে আমাদের বিরাট জ্ঞান। আমি আমার অভিজ্ঞতার কথা বলছি। 1971 ওয়ারের আগে যখন এপ্রিল মাসে আরম্ভ হলো বাংলাদেশে টার্ময়েল, আমাদের গভর্নমেন্ট মিসেস ইন্দিরা গান্ধী ওয়াজ লুকওয়ার্ম। আমরা যখন সিনিয়র অফিসার তাকে ব্রিফ করা হলো যে একটা অপরচুনিটি আমরা পাকিস্তানকে কিছু সাহায্য করতে পারি, উনি রাজি হলেন না। মাস দুই ব্রিফ করার পরে
উনি খানিকটা নরম হয়ে বললেন ঠিক আছে। তারপরে আমরা কি করলাম, যে আমরা যে মুক্তি বাহিনী যারা যে 4টে ব্যাটালিয়ন ওখানে রিভোল্ট করেছিল, তাদের অধিকাংশ ভারতবর্ষে চলে আসে, তাদের আমরা আশ্রয় দিলাম, তাদের ট্রেনিং দিলাম। লার্জ নাম্বার মুক্তি বাহিনী তাকে ট্রেনিং দিয়ে আমরা ইন্ডাক্ট করতাম, ভেতরে পাঠাতাম। স্থানীয় লোকের সঙ্গে যোগাযোগ করে স্থানীয় লোককে আমরা ইনস্টিগেট করতাম যাতে পাকিস্তান আর্মির বিরুদ্ধে তারা রিভোল্ট করে। এইভাবে আমরা কিন্তু অনেকটা সাকসেসফুল হয়েছিলাম। কারণ একটা মেইন থিং, বাংলাদেশের লোকজন তারা অ্যান্টি পাকিস্তান ছিল, তারা ফেভারেবল টু ইন্ডিয়ান আর্মি অ্যান্ড ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন প্লাস মুক্তি ফৌজ। এইভাবে যদি আমরা আজকে MQM বালুচিস্তান এখানে যে টার্মোয়েলগুলো চলছে এটাকে কাল্টিভেট করা যদি যায়, ইট উইল বি সার্টেনলি ইউজফুল। আমাদের পক্ষে এটা খুবই ভালো হবে, অ্যান্ড পাকিস্তান উইল বি ফার্দার আইসোলেটেড হয়তো কর্নার। কিন্তু কিভাবে করা এটা, আমাদের যা এজেন্সি আছে তারা কতটা ক্যাপেবল, কতটা করতে পারে আমি জানি না, কিন্তু বাংলাদেশের অভিজ্ঞতা থেকে আমি বলবো সেখানে স্থানীয় কতটা করতে পারবে আপনি সেটা বলতে কর্নেল দীপ্তাংশু চৌধুরী। না, আমি একটু মত অন্যরকম। অভ্যন্তরীণ যেটা আছে, পাকিস্তান আজকে একদম টোটালি ফেল স্টেট। এই রাজ্যের ফেল স্টেট বলেই তো ভেতরে অনেকগুলো কন্ট্রাডিকশনস থাকাটাই স্বাভাবিক, একদম স্বাভাবিক। এইটা 15ই আগস্ট যারা প্রধানমন্ত্রীর লালকেল্লার থেকে ভাষণ শুনেছেন, ওখানে কিন্তু দুটো জিনিস উনি উঠিয়ে দিয়েছিলেন। একটা হয়েছিল বালুচিস্তান, আর একটা হয়েছিল POK। এই যে ভালকানাইজেশন অফ পাকিস্তান, যেটা ছোট 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 ভেঙে যেতে পারে, এদের যে এতদিন ধরে যে একটা স্বাধীনতা সংগ্রাম ওদের মধ্যে একখানা চলছে, যে মাল্টিপল স্টেটস, ওদের মধ্যে স্টেট উইদিন স্টেট, এই জিনিসটা কিন্তু আস্তে 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 সব জায়গায় প্রকাশ হচ্ছে, এবং কূটনীতি ডিপ্লোম্যাটিক অ্যাঙ্গেল প্রত্যেকটা দেশে কিন্তু এই জিনিসটা তুলে ধরেছে। বালুচের প্রবলেম আমরা দেখছি পিওকের কি প্রবলেম, আমরা দেখছি গিলগিটে কি প্রবলেম। ভেতরে তো একটা ওদের প্রবলেম হচ্ছেই, যেটা পাকিস্তানের ইসলামাবাদ অথবা রাওয়ালপিন্ডিকে এক ঘরে করে দিচ্ছে। তারা কিন্তু নড়ে চড়ে বসেছে এই সময়টা। উনি বলছেন যে আমাদের যে এজেন্সি পারবে কি পারবে না, আমি বলছি 100% পারবে। আমাদের যেসব এজেন্সি, চায় আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি আছে, এক্সটার্নাল রিসার্চ অ্যানালিসিস উইং যারা কাজ করছে, অথবা ইন্ডিয়ান আর্মি যে মিলিটারি ইন্টেলিজেন্স আছে, ইন্ডিয়ান আর্মি, এয়ারফোর্স, নেভি যেসব কাজ করছে, অথবা ডিপ্লোম্যাটিক চ্যানেলে যেসব কাজ চলছে, একসঙ্গে ইন ট্যান্ডেম চলছে। আমরা প্রত্যেকে আই এম ভেরি শিওর দ্যাট খুব শিগগিরই কিছু না কিছু রেজাল্ট এটা আমরা দেখতে পারবো। না, এটা আপনার পিওরলি অনুমান। না, এটা অনুমান না, অনুমান যদি হতো, একদমই অনুমান না। অনুমান হলে আজ বালুচ। ডক্টর শাহ, মাঝে মধ্যে আপনি অপটিমিস্টিক থেকে একটু অন্যদিকে, আমি বলছি বালুচ তাহলে আমাদের এখানে, আপনি বিভিন্ন ধরনের মিশনে ছিলেন, তো আধুনিক ভারত তার মিলিটারি শক্তি বা মাইট বা যে জায়গায় গিয়ে পৌঁছচ্ছে, সে একটা যখন করছে, তাহলে আপনি কেন মাঝে মধ্যে একটু অপটিমিজম থেকে একটু মানে পিছিয়ে আসেন? অপটিমিস্টিক, কিন্তু আমি অলসো রিয়েলিস্টিক অলসো। আমি আচ্ছা, খালি অনুমান করে আমি একটা দেখলাম, এটা অনুমানের ব্যাপার না। বালুচ তো আজ আমাদের এখানে অ্যাসাইলাম চেয়েছে, পলিটিক্যাল অ্যাসাইলাম 68 বছরে তো চাইনি। সেন্স অফ রিয়েলিটি, দ্য এক্সাক্ট পসিবিলিটি অফ টাইম, দ্য এসেন্স অফ এ স্টেটসম্যান, এটা মনে রাখতে হবে। না, একদম আমি একদম আজকে ভারতবর্ষ একটা $1 ট্রিলিয়ন ইকোনমি, আমরা কারোর কাছে মাথা নত করব না। হ্যাঁ, মাথা নত করব না, ঠিক। আমরা ডিপ্লোম্যাটিক্যালি উই আর স্ট্রং। আমাদের যে ভারত সরকার এখন আছে, লাস্ট 2 বছর যেরকম ভাবে পুরো পৃথিবীতে যে কূটনীতি একটা স্ট্রেংথ আমাদের এসছে, আজ পর্যন্ত 68 বছর আগে এই স্ট্রেংথ আমরা কোনোদিন পাইনি। আজকে আমরা পাকিস্তানকে এক ঘরে করতে পেরেছি। আজকে সবাই আফগানিস্তানের মতন, যারা সাথে সাথে পাকিস্তান আর একটা বর্ডার শেয়ার করে ইন্ডিয়ার মতন, তারাও আজকে বলছে যে পাকিস্তান ইজ এ ফেইল্ড স্টেট। পাকিস্তান থেকে সন্ত্রাস উৎপাদন করে এটা সমস্ত বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়, সেটা আজকে সবাই মানছে। আর এটা তো একদিনে হয়নি, এটা এই সরকার এসে কূটনীতিতে ভাবে, যেরকম ভাবে এটা UN অথবা ডিফারেন্ট ডিপ্লোম্যাটিক চ্যানেলে প্রত্যেকটা দেশে ছড়িয়েছে, সেই শক্তি দিয়ে আমরা কিন্তু আগে বাড়বো। আর এটা আমার একদম নিশ্চিত, এটা কোনো অনুমান না। ডক্টর সাহা, হ্যাঁ, আমি বললাম যে আই এম এ প্র্যাকটিক্যাল পারসন। আমি একটু কথা বলতে চাই। ওকে, নিশ্চয়ই বলুন। আমি একটু কথা বলতে চাই। বলুন। কর্নেল চৌধুরী যেটা বলেছেন
সেটা আমি সর্বান্তকরণে সমর্থন করি, কিন্তু আমি শুধু তার সঙ্গে আরেকটা কথা, বড় কথা যোগ করতে চাই, যেটা শুনলে পরে আমার মনে হয় ডক্টর সাহা বোধহয় বুঝে যাবেন যে কেন এখন পাকিস্তান গর্তে ঢোকার সময় হয়ে এসেছে। সেটা হলো 2004 সালে পাকিস্তান আর আমাদের ভেতরে একটা চুক্তি হয়েছিল যে টেরোরিজমের এগেনস্টে আমরা জয়েন্টলি অপারেশন করব, আমরা জয়েন্টলি দেখব কে কোথায় টেরোরিস্ট আছে তাদের ধ্বংস করব। সুতরাং আজকের যে আমার সেনাবাহিনী টেরোরিস্টদের ক্যাম্প 7খানা 8খানা যাই হোক ধ্বংস করে আসলো, তাতে তো পাকিস্তানের আনন্দ হওয়া উচিত। তার কারণ পাকিস্তান তো টেরোরিস্ট রাষ্ট্র নয়, তারা তো টেরোরিস্টের বিরুদ্ধে। সুতরাং তারা আমাদের সঙ্গে যুদ্ধে যাবে কেন? আর যদি সত্যিকারের সেই রকম মানে মিস অ্যাডভেঞ্চার ওরা করে, তবে যেটা কর্নেল চৌধুরী বললেন যে এখন অলরেডি তাদের পিঠ থেকে গেছে ইন্টারন্যাশনালি, দুদিনের বেশি 3 দিন যুদ্ধ করার ক্ষমতা থাকবে না। একদম, আমি এটা আপনাদের জোর গলায় বলে গেলাম। মানে 10-12 দিন 15 দিন অবধি যুদ্ধ করতে পারবে না পাকিস্তান। Absolutely. Retaliation has to be on hereafter. 14 দিন যদি পাকিস্তানে যুদ্ধ পাকিস্তান থাকে যুদ্ধ করতে তাহলে এই জন্য পারবে না। পাকিস্তান অন্তত তারা দেখছেন অলরেডি নানা রকম 14 বছর দেখিয়ে যাবে। 14 বছর। কর্নেল এক মিনিট, অলরেডি দেখুন পাকিস্তান নানা রকম ডিফারেন্ট ওপিনিয়ন দিচ্ছে, বলছে না ইন্ডিয়া তো এটা করেনি, না ওখান থেকে গুলিগোলা করেছে সীমান্ত থেকে, না আমাদের দুটো সৈন্য মারা গেছে। এগুলো কেন? এই ডিনায়াল গেম তাদের করতেই হবে। তার কারণ তা না হলে তাকে আইডেন্টিফাই করা যাবে যে হি ইজ এ টেরোরিস্ট স্টেট। সেই জন্য সে আমাদের এগেনস্টে কোনো যুদ্ধ করার ক্ষমতা তার নেই এখন। এটা আমি জোর গলায় বলে গেলাম। সায়ন্তন চেপে ধরবে চারিদিক থেকে। সায়ন্তন, একটা প্রশ্ন। আমরাই শুধু নয়। আমরা দেখছিলাম যে হ্যাঁ একটা মিলিটারি একটা সলিউশনস বা মিলিটারি একটা আমরা দেখলাম একটা ভেঞ্চার, সাকসেসফুল ভেঞ্চার, কিন্তু কতগুলো প্রশ্ন পলিটিক্যাল ভবিষ্যতে এখন এই মুহূর্তে একটা জাতীয় ঐক্যমত্য আছে। এই প্রশ্নে কোনোদিনই ভারতবর্ষে কেউ কখনো যে এগেনস্টে গেছে তা নয়, সমস্ত রাজনৈতিক দল। তবে কাশ্মীর একটা খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা আজকে, যদি যেহেতু তুমি রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল সলিউশনটাই কিন্তু ভবিষ্যতের ভারতকে আরও মজবুত এবং ঐক্যমত্যে রাখতে গেলে পলিটিক্যাল সলিউশনটা কি আগামী দিনে দৃঢ় হবে, না ওই মিলিটারি সলিউশনের মধ্যে দিয়ে এই কাশ্মীরটাকে আমরা সমস্যার সমাধান করতে পারবো? হোয়াট শুড বি দ্য বিজেপি স্ট্যান্ড পয়েন্ট? বিজেপির স্ট্যান্ড না, ভারতের পার্লামেন্টের স্ট্যান্ড। কাশ্মীরের সলিউশন করতে গেলে যেটা সবার আগে করতে হবে সেটা হচ্ছে পাক অকুপাইড কাশ্মীর থেকে পাকিস্তানকে ভ্যাকেট করতে হবে। পাকিস্তান যতক্ষণ না পাক অকুপাইড কাশ্মীরকে ভ্যাকেট করছে ততক্ষণ কাশ্মীরের সলিউশন সম্ভব নয়। কারণ চিরকালই জানে যে 48-এ কী পর্যায়ে কীভাবে হানাদার আক্রমণ হয়েছিল, তারপর কি কি ঘটনা ঘটেছিল। আজকে তো সারা পৃথিবী নতুন করে জানছে যে পাক অকুপাইড কাশ্মীর বা বালুচিস্তানে কী ধরনের অত্যাচার হয়, সেখানে কিভাবে মানবাধিকারকে লঙ্ঘিত করা হয়। কিন্তু আমি আজকের কথা বলছি না, এটা চিরকালের ভারতবর্ষের প্রায় সমস্ত রাজনৈতিক দলের একটা মত যে যতক্ষণ না পিওকে থেকে পাকিস্তান ভ্যাকেট করছে ততক্ষণ কাশ্মীরের সমস্যার সমাধান করা সম্পূর্ণরূপে সম্ভব নয়। তার জন্য প্রথমে পাকিস্তানকে সিদ্ধান্ত নিতে হবে। আর যেটা কর্নেল চৌধুরী একদম প্রথমে বলেছিলেন, আমি 100% একদম ঠিক, একদম ঠিক। আমি কর্নেল চৌধুরী যেটা প্রথমে বলেছিলেন আমি 100% একমত যে ভারত তো কোনো বেআইনি কাজ করেনি সার্জিক্যাল স্ট্রাইক করেও। কাশ্মীর তো এখনো ভারতেরই পার্ট আছে। পাকিস্তান সেখানে জবরদস্তি করে ধরে রেখেছে জায়গাটা, সেখানে টেররিস্ট ক্যাম্প চালাচ্ছে আমাদেরকে ইনফ্লিক্ট করার জন্য। আর ভারতবর্ষের সরকারের এটা দায়িত্ব টু প্রোটেক্ট আওয়ার সিটিজেন্স। তার জন্য সেই দায়িত্ব পালন হিসেবে ভারতের প্রধানমন্ত্রী বলেছিলেন সেনাবাহিনী যখন প্রয়োজন মনে করবে তাদের সময় অনুসারে তারা ব্যবস্থা নেবে, সেই ব্যবস্থা নিয়েছে। তার জন্য পলিটিক্যাল সলিউশন হবে কি হবে না, মিলিটারি সলিউশন একমাত্র সলিউশন কিনা সেটা প্রশ্ন নয়। প্রশ্ন খুব ক্লিয়ার আছে যে টেররিস্ট অ্যাক্টিভিটি ভারতের উপর আমরা করতে দেবো না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে কাশ্মীর সমস্যার সমাধান একমাত্র তখন সম্ভব যখন পিওকে পাকিস্তান ভ্যাকেট করবে, তার আগে কোনোদিনও কাশ্মীর সমস্যার সমাধান সম্ভব নয়।
আর আমি সুজিত দা একটা বলি, আপনি পলিটিক্যাল উইল মানে সলিউশন বলছেন, পলিটিক্যাল উইল না হলে এরকম কোনোদিন সার্জিক্যাল স্ট্রাইক Bravo, হয়নি, bravo! কোনোদিন হতো না। 68 বছর ধরে আমরা কত সরকার দেখলাম, কোন সরকারের যদি উইল না থাকে তাহলে কোনোদিন আর একটা সৈন্য আর একটা জায়গায় ক্রস করে, অথবা আমাদেরই আমরা কাশ্মীর ধরে নি, পিওক ইজ পার্ট অফ আস, ওখানে কিরকম ভাবে সার্জিক্যাল স্ট্রাইক করা সম্ভব নয় যদি পলিটিক্যাল উইল না থাকে। মিলিটারি ইজ অলওয়েজ দেয়ার, আগেও ছিল সক্ষম, আজকেও সক্ষম, কালকেও থাকবে। ইট ইজ দ্য লাস্ট বেস্টিয়ন অফ দ্য সিভিল সোসাইটি। এরা অলওয়েজ আমাদের দেশের জন্য প্রাণ দেওয়ার জন্য অথবা অপরকে মারার জন্য সে রেডি, কিন্তু পলিটিক্যাল উইল না হলে এই কার্যত যে সার্জিক্যাল স্ট্রাইক অথবা এজ এ কনভেনশনাল ওয়ার অথবা এর থেকে আরো অনেক রকম জিনিস হতে পারে, সেগুলো করতে পারে না। না, আমি এই জায়গায় প্রশ্নটা রাখছি যে একটা হস্টাইল যদি হয়ে যায় মানুষ, এখানে তো জাতি ঐক্যমতে রয়েছে, দেশের মানুষ বহুবার এই প্রশ্নে প্রচুর রক্ত ঝরিয়েছে, সাধারণ মানুষ মানে 80,000 লোক 1990 থেকে আজ পর্যন্ত কাশ্মীরে প্রায় 80,000 পিপল হ্যাভ ডাইড, both civilians as well as people in uniform, police, paramilitary and part of Indian army. তো এটা তো হয়েছে, রক্ত তো ঝরেছে, লাল হয়ে গেছে মাটি। আর কতদিন ভাবে যদি পলিটিক্যাল উইল না হয় যে এরকম ভাবে বারবার আঘাত হবে, আমরা নানা রকম ভাবে বলবো যে এইটা করা উচিত কিন্তু ওইটা করা উচিত, লাস্টলি আবার আমরা পলিটিক্যাল উইল না থাকার জন্য উই হ্যাভ টু টেক অনলি ডিটারেন্ট অ্যাকশন। এরকম ভাবে তো চলতে পারে না একটা রাজ্য, একটা স্টেট। এরকম উই হ্যাভ টু টেক আ কংক্রিট অ্যাকশন, যেটা দেখাবার জন্য দ্যাট ইয়েস ভারতবর্ষ কোনো রকম ভাবে একদম অ্যাজ এ নট আ উইক স্টেট, আমরা ওই শুধু ধর্ম নিয়ে অথবা উইক স্টেট এরকম ভাবে জিনিসটা নয়, সেটা প্রুভ করা হলো। ডক্টর সাহা, রিয়েলিটির জায়গা থেকে আপনার কি মনে হচ্ছে যে পাকিস্তান কি রিটালিয়েট করবে? আমার কথা হচ্ছে, আমরা বাঙালি খুব ইমাজিনেটিভ, আমরা ভেবে নিলাম যুদ্ধ হবে না, পাকিস্তান কিছু করতে পারবে না। এটা যুদ্ধ হবে না কিন্তু আমরা কেউ বলি না, আমাকে বলতে দিন না যুদ্ধ হবে না, আমাকে বলতে দিন, আমার কথাটা বলতে দিন। আমরা খুব ভাবলাম যে পাকিস্তান একেবারে কিছুই করতে পারবে না, সাইফার আমাদের যে যুদ্ধ আমরা কেক ওয়াক করবো। আর শান্তনবাবু বললেন যে যুদ্ধ হবেই না, কিন্তু না, আমি কখনো বলিনি, আমি বলিনি যুদ্ধ হবে না। আমি যেটা পরিষ্কার বলছি সেটা হচ্ছে যে পাকিস্তান কাশ্মীর নিয়ে যেটা বিষয় আছে, পাকিস্তান যতক্ষণ না পিওকে ভ্যাকেট করছে ততক্ষণ তো পিওকে কাশ্মীরের সলিউশন হবে না। কারেক্ট। আর না শুনুন, পিওকে ভ্যাকেট, হু উইল বিল্ড দ্য ক্যাট, ও বললি ছেড়ে দেবে? বেল দ্য ক্যাট তো করলোই তো, বেল দ্য ক্যাট স্টার্টেড। আপনি কি ভেবেছেন পাকিস্তানকে বললে পাকিস্তান চলে যাবে সুর করে? না দেয়ার আর ওয়েজ, মানে অনেক রকম ধরন আছে, কূটনীতিক আছে, মিলিটারি অপশনস আছে, দেয়ার আর আদার অপশন, দেয়ার স্ট্রাইক, দেয়ার সার্জিক্যাল স্ট্রাইক, দেয়ার প্রিসিশন স্ট্রাইক। আমার মনে হচ্ছে কনভেনশনাল ওয়ারফেয়ার। এক সেকেন্ড, না আসছি, কর্নেল চৌধুরী, মনে হচ্ছে ডক্টর সাহা প্র্যাকটিক্যাল অর্থে যে কথাটা বলছেন যে বেড়ালের গলায় ঘন্টি বাঁধবে কে, হ্যাঁ একটা প্রক্রিয়া তো শুরু হয়েছে, কিন্তু একটু কি কর্নেল চৌধুরী একটু আমরা কি বেশি ওভার মানে এনথুসিয়াস্টিক হয়ে উঠছি? আবেগের ব্যাপার নেই সুজিতা। 48 থেকে এটা হচ্ছে 2016, মোটামুটি 60 প্রায় 70 ইয়ার্স এ হু উইল বেল দ্য ক্যাটের উত্তরটা আজকে পাওয়া গেছে। একদম কারেক্ট। 70 বছরে হু উইল বেল দ্য ক্যাটের উত্তরটা আজকে পাওয়া গেছে, যেটা আমরা খবরের কাগজে পড়তাম, সিনেমায় দেখতাম ইসরায়েল করছে, সেটা ইন্ডিয়ান আর্মি ওয়াজ ক্যাপেবল, এটা আমরা অনেক দিন ধরে জানি, সেটা এখন হয়েছে ব্যবস্থাটা। তার জন্য অপেক্ষা করুন, প্রধানমন্ত্রী বলেছিলেন সঠিক সময় সঠিক সিদ্ধান্ত সেনাবাহিনী নেবেন, নিচ্ছে, এখন সময় তো দিতে হবে। আমরা তো বলতে পারি না আজকে স্টুডিওতে বসে, ওনারা সমর বিশেষজ্ঞ আছেন, ওনারা আমার থেকে অনেক বেশি বলতে পারেন, কিন্তু স্টুডিওতে বসে বলতে পারবেন না যে কখন কি হবে, এখন কি হচ্ছে, এটা আমাদের কারো পক্ষে বলা সম্ভব। এখান থেকে ডিক্টেট করতে পারবো না যে কালকে এখানে করুন। আবারও একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। আপনার কাছে আসছি বিরতির পর আসছি, মিস্টার দত্ত আপনার কাছে বিরতির পর ফিরছি।